নমস্কার নমস্কার নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আমরা যদি এখন না ভাবি, আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না। তাই আমাদের ভাবতে হবে, আর আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই। গতকাল দিল্লি বিধানসভার ফলাফল ঘোষণা হলো, বিধানসভা ভোটের। তাতে 48 বিজেপি, 22 আম আদমি পার্টি, মানে আপ। গত 10 বছর ধরে আম আদমি পার্টি দিল্লিতে ছিল, শাসন করছিল কেজরিওয়ালের নেতৃত্বে। কিন্তু এবছর 2025-এর বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়। পরাজিতর পিছনে অনেক কারণ, নানা রকম কথাবার্তা চলছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে মুখ্যমন্ত্রী এবার কে হতে চলেছে। দিল্লির বিজেপি যে সরকার গঠন করবে, তাতে মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। দেখুন, আপনারা সবাই জানেন এবং বোঝেন যে বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রীকে আগে থেকেই সিলেক্ট করে ভোটে নামে না, যে এনাকে করা হবে, এক্সকে করা হবে, ওয়াইকে করা হবে না। সেভাবে কিন্তু কোনো বিধানসভা ভোটেই বিজেপি কিন্তু আগে থেকে বলে রাখে না যে মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছে। তো সুতরাং এবারও তাই, যতদূর সম্ভব সরকার গঠন হবে, শপথ নেবে। প্রধানমন্ত্রী 12-13 আমেরিকা সফর আছে, ট্রাম্পের সঙ্গে নানা রকম বৈঠক, নানা রকম চুক্তি স্বাক্ষরিত হবে। 15 তারিখের আগে কোনো মতেই দিল্লিতে সরকার গঠন হচ্ছে না বিজেপি প্রথম 1993 সালে কংগ্রেস সরকার তখন ওখানে 49টি আসন নিয়ে বিজেপি কিন্তু দিল্লিতে প্রথম যখন ভোট হয়েছিল, প্রথম যে ভোটটার কথা বলছি সেটা হচ্ছে 1 নভেম্বর 1956 থেকে 1 ডিসেম্বর 1953 পর্যন্ত 37 বছর দিল্লিতে কোনো ভোট হয়নি। তারপরে 1993 সালে যখন ভোট হয়, তখন 49টি আসন নিয়ে বিজেপি কিন্তু ওখানে সরকার গঠন করেছিল। তখন কিন্তু ওখানে কংগ্রেস সরকার ছিল সেন্ট্রালে নাকের ডগায় বিজেপি সরকার গঠন করেছিল। আর তারপরে কিন্তু আজকে 2025 সালে বিজেপি পূর্ণ ক্ষমতা নিয়ে সরকার গঠন করতে চলেছে। দেখুন, অনেকেই অনেক রকম মতবাদ দিচ্ছে যে আপের হারের পিছনে, আন্না হাজারেকেও বলতে শুনলাম যে আপের হারের পিছনে যে মূল কারণ হচ্ছে মদের ব্যবসার ঢালাও লাইসেন্স দেওয়া। হতে পারে যমুনা সংস্কার না করা, হতে পারে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সেই মতোভাবে সুরক্ষা না দেওয়া, হতে পারে শুধু দিল্লির মহিলাদের বাসের টিকিট ফ্রি 1000 টাকা না 2000 টাকা করে দিত, বিজলি দিত। এইসব জনহিতকর কাজকর্ম শুরু করেছিল, কিন্তু সেটা কিন্তু ত্বরান্বিত হয়নি। পরবর্তীকালে কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তারা কিন্তু কাটল করে দিয়েছিল। তো এইসব কারণ হতে পারে। জনতা বিজেপিকে নিয়ে এসছে। এবার বিজেপিকে দেখতে হবে আগামী 5 বছর বিজেপি দিল্লির মানুষের জন্য কী করতে পারে। তার আগে সরকার গঠন হতে হবে। সরকার গঠন হতে গেলে মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে হবে। নির্বাচিত মুখ্যমন্ত্রী কে হতে পারে, এই নিয়ে যেমন বিজেপি শিবিরের মধ্যেও দ্বন্দ্ব শুরু হয়েছে, প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হয়েছে, তেমনি জনমানসের মধ্যেও উদ্বেগ বাড়ছে যে কে দিল্লির মুখ্যমন্ত্রী হতে চলেছে, পরবর্তী মুখ্যমন্ত্রী। অনেক নাম সামনে আসছে, অনেক নাম। এবং সেই নামগুলি মধ্যে যেটা জোরালো সেটা হচ্ছে যে যিনি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন, পারভেজ, তিনি হচ্ছেন সম্ভাবনাময় মুখ্যমন্ত্রী হতে চলেছে। এটা কিন্তু মানে রিউমার, জানি না। ওনার বাবা ছিলেন সাহেব সিং, তিনিও ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী,
খুব রাজনৈতিক জটিলতার মধ্যে দিয়ে কিন্তু তিনি বেশ কিছুদিন চলার পরে কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। তারপরে আবার নতুন করে হয়। 52 দিন সুষমা স্বরাজজিও ছিলেন, তার মেয়ের নামও এবার উঠে এসছে। এই যে পারভেজ সাহেব সিং বর্মা, সাহেব সিং বর্মার নাম তো শুনেছেন, তার ছেলে এই পারভেজ সাহেব সিং বর্মা। এই সাহেব সিং বর্মা ইলেকশানে জিতেই কিন্তু সবার প্রথমে তিনি অমিত শাহজির বাড়িতে পৌঁছে গেছিলেন, সবার প্রথমে। এটা কিন্তু খবর। এবং সেখানে কি আলোচনা হয়েছে সেটা থেকে একটা উদ্বেগ তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে। উৎকণ্ঠা বলাটা ঠিক হবে না, মানে একটা ওই কৌতূহল তৈরি হয়েছে যে এ হয়তো হতে পারে। তেমনি বাঁশুড়ি স্বরাজের নামও আসছে, সুষমা স্বরাজের তেমনি মনোজ তিওয়ারি, যিনি পরপর 3বার জিতেছেন এই বিধানসভায়, তার নামও আসছে। এবং তিনি পূর্বাঞ্চলীয় ভোটারদের মধ্যে যথেষ্ট প্রভাবশালী। এই পূর্বাঞ্চলের ভোটারদের মধ্যে যথেষ্ট, তিনি ভোজপুরি ভাষা জানেন, ভোজপুরি অভিনেতা, সেটা তো আছেই। আর নাম আসছে দলিত দুষ্মন্ত কুমার গৌতমের নাম। দুষ্মন্ত কুমার গৌতমের নামও কিন্তু এখানে আসছে। তাছাড়াও আছে দিল্লির বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবের নাম, দলবদলু নেতা কৈলাস গেহলট, অশোক গেহলটের পুত্র, স্মৃতি ইরানির নামও কিন্তু হাওয়ায় ভাসছে। তো সুতরাং বিজেপি যেমন কাউকেই মানে নাম সিলেক্ট করে ভোটে নামেনি, তেমনি এটাও আমাদের সবারই জানা যে নামটার উপরে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার সিলটা পড়বে সেই মুখ্যমন্ত্রী হবে। আমরা অন্যান্য রাজস্থানেও দেখেছি, যার নাম কেউ কোনোদিনই শোনেনি তাকে করে দেওয়া হলো। যোগীজি উত্তরপ্রদেশে যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন, তার সম্বন্ধে কতটুকু লোকে জানতেন, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করে দিল এবং তিনি দাপটের সঙ্গে উত্তরপ্রদেশকে চালাচ্ছেন এবং খুব ভালোভাবে চালাচ্ছেন। আজকে রাজস্থানেও কিন্তু সেই অবস্থা। তো এটা বিজেপির একটা কালচার। বিজেপি কিন্তু আগে থেকে বলে বা ধরাবাঁধা কাউকে বংশ পরম্পরায় পারিবারিক ইয়েতে বিজেপি বিশ্বাস করে না, এটা আমরা দেখে আসছি। দলটি যেভাবেই চলুক, দলটির আদর্শটা কিন্তু অনেকটাই ভালো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অন্যান্য রাজনৈতিক দলগুলি হয়তো এই ধরনের স্বচ্ছ মানসিকতা নিয়ে চলে না। তারা ওই পরিবার কেন্দ্রিক এই পরিবারের থেকেই কেউ হবে, যেমন কংগ্রেসেরও তাই। আজ পর্যন্ত গান্ধী পরিবারকে বাদ দিয়ে কংগ্রেস চলার মতো পায়ে শক্তি জোগাতে পারেনি। সেই জন্যে অনেকেই কংগ্রেস থেকেও কিন্তু ধীরে ধীরে সরে গেছে এই সব কারণের জন্য। আজকে দিল্লির বিধানসভায় কংগ্রেস 0। কংগ্রেস আর আপ, এই যে লোকসভা ঐক্য তৈরি হয়েছিল, যেখানে আমাদের রাজ্যের দলটাও ছিল টিএমসি, আরও অন্যান্য দল ছিল, অখিলেশ যাদবের দল ছিল বিহারে, লালু প্রসাদের দল ছিল, স্ট্যালিনের দল ছিল সাউথের, কিন্তু ফারুক আবদুল্লার দল ছিল। কিন্তু কেন দিল্লির বুকে কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেসের সমঝোতা হলো না? কেন সমঝোতা হলো না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে আরও অনেক কিছু ঘাটতে হবে, যেটা এই মুহূর্তে আজকের প্রসঙ্গে আমি আনছি না। কিন্তু এটাই ফ্যাক্ট, এরা জীবনে কোনো দিন এই দলগুলি, বিরোধী দলগুলি কোনো দিনও একতা দেখাতে পারবে না। আমাদের রাজ্যে কি হলো? কংগ্রেসকে আলাদা লড়তে হলো লোকসভায়, অধীর চৌধুরী হেরে গেলেন। আজকে ভাবতে হবে যে এই যে দল, তাদের যে মানসিকতা, সেই মানসিকতা আর বিজেপির মানসিকতার মধ্যে বিস্তর পার্থক্য আছে। থাকতে পারে দলের মধ্যে অনেকের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে এই নয় যে সেই দলটি আরেকটা দলের সঙ্গে জোট করতে পারবে না। আজকে আপ আর কংগ্রেস কয়েক মাস আগের লোকসভা ইলেকশানে তারা এক জোটবদ্ধ
রাজনীতিতে বিশ্বাসী ছিল, কিন্তু যখন বিধানসভার ইলেকশন হলো তখন কিন্তু সেখানে আজকে কিন্তু কংগ্রেস এককভাবে লড়ার জন্য আপ কিন্তু হেরে যাওয়ার একটা মানে প্রধান কারণ হিসাবেও বিশেষজ্ঞরা বলছেন। জানি না, আমি অত বিশ্লেষণ করি না। আমি মনে করি বিজেপিকে ভোট দেওয়ার সাধারণ লোক ভোট দিয়েছে, বিজেপি জিতে গেছে। কিন্তু যারা সমীকরণ মানে পলিটিক্যাল অ্যানালিটিক্স, তারা কিন্তু বলছে যে না, এই ভোট কাটাকাটি রাজনীতিতে আপ কংগ্রেস যদি একসঙ্গে লড়তো তাহলে এই কাটাকাটিটা হতো না, সেক্ষেত্রে বিজেপি একটু চাপে থাকতো। আর যেহেতু এরা আলাদা আলাদাভাবে লড়েছে, সেই জন্য কিন্তু এই জায়গাটায় সুবিধা পেয়ে গেছে বিজেপি। হতে পারে, আমারও মনে হয় যে এটা যদি এককভাবে লড়তো তাহলে হয়তো মানে লড়াইটা আরও জোরদার হতো। যেভাবে আপ একদম সাফ হয়ে গেছে সেই জিনিসটা হতো না। দেখুন, আপ আর কোনো দিন ফিরে আসতে পারবে কি না সেটাও একটা কোশ্চেন মার্ক। যেমন ধরুন, যেসব যে এলাকাগুলিতে এই ছোট ছোট আঞ্চলিক দলগুলি একবার হেরে গেছে, তারা কিন্তু পরবর্তীকালে আর ফিরে আসতে পারেনি। আজকে পশ্চিমবাংলায় সিপিএম 34 বছর রাজত্ব করার পরেও পরবর্তী 15 বছর মানে 3টে ইলেকশন তারা কিন্তু জিরো, মানে একেবারেই বাজে অবস্থা না, জিরো, এখন তো জিরো, তারা এমপিতেও জিরো, এমএলএতেও জিরো। তো এই যে সিপিএমের মতো একটা দল, সেও কিন্তু পাচ্ছে না। ত্রিপুরাতে সিপিএমের একই অবস্থা, ফিরে আসতে পারছে না। কেরালার লোকজন অন্যরকমভাবে ভোট করে, একবার এদের একবার ওদের, সেই জন্য ওখানে গল্পটাকে আমরা এইভাবে দেখছি না। তবুও ওখানেও কিন্তু অবস্থাটা ভালো না। এরকম যেখানে যেখানে আছে, যেমন ধরুন লালু প্রসাদের দল, সেখানেও কিন্তু খুব একটা ভালো পজিশনে লালু প্রসাদের দল নেই। তো আঞ্চলিক দলগুলি কিন্তু আসলে এইভাবে মার খেয়ে যাচ্ছে। তারপরে যদি ওই এক দেশ এক ভোট হয়, সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা এই ছোট দলগুলির ক্ষেত্রে, বা আঞ্চলিক দলগুলির, ছোট দল বলাটা ভুল হবে, আঞ্চলিক দলগুলির কিন্তু এই সমস্যাগুলি আরও বেড়ে যাবে বলেই মনে হয়। তো যেমনভাবেই দিল্লির রাজনীতিতে এখন বর্তমানে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন সেই নিয়ে যেমন প্রচণ্ড কৌতূহল, আমাদের মধ্যেও সেই কৌতূহল, সারা দেশের মধ্যে কৌতূহল, সেইটা আমরা দেখতে পাবো। আমার কাছে যা খবর আছে যে আমেরিকা থেকে ফিরে আসবেন প্রধানমন্ত্রী 15 তারিখে, তার আগে তো হচ্ছেই না। তারপরে দিল্লির মন্ত্রিসভা, দিল্লি বিধানসভার মন্ত্রী বা তারা শপথ নেবেন মুখ্যমন্ত্রী, তখন ডিসাইড হবে। যেমন আমি আগেও বললাম যে বিজেপি কোনো দিন এইভাবে আগে থেকে নাম করে দলে ভোটের প্রচার করেন না, বা দলেরও প্রচার করেন না যে এই দলটি, এই প্রার্থীটি আমাদের মুখ্যমন্ত্রী। তেমনি হয়তো বাংলার ইলেকশানেও আপনারা 21-এ দেখেছেন, 26এও হয়তো তাই হবে, যে ওই ভোটের প্রচার চলবে কিন্তু মুখ্যমন্ত্রীর প্রচার চলবে না। মুখ্যমন্ত্রী কে হবেন সেটা না, সেটা চলবে না। তো যাই হোক, আমি যে নামগুলি বললাম তাতে পারভেজ সাহেব সিং বর্মা সব থেকে এগিয়ে আছে, স্মৃতি ইরানির নামও আছে, সুষমা স্বরাজের মেয়ের নামও আছে, আরও তো দিল্লির সেক্রেটারির নামও আছে। সেটা সবই আপনাদেরকে আমি জানালাম নামগুলি। কিন্তু যার নামের পাশে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সেক্রেটারি, তার সই পড়বে, মানে জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সই সিল পড়বে, তার নামটাই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো, জানতে পারবো এবং তিনি শপথ গ্রহণ করবেন। এটা ছিল আজকের প্রতিবেদন। অনেকেরই মনে কৌতূহল ছিল যে কবে সরকার গঠন হবে, কে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। আমার কাছে যতটুকু খবর আছে সেই খবর আমি আপনাদেরকে জানালাম। এগিয়ে আছে পারভেজ সিং, যিনি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন। তারপরে বাঁশুরি স্বরাজ, যিনি সুষমা স্বরাজের মেয়ে। এছাড়াও আরও কিছু নাম আছেন, হয়তো এদের মধ্যে কেউ হবে না, অন্য কোনো একজন হয়ে যেতে পারে, হতে পারে দলিত শ্রেণী থেকে তুলে আনতে পারেন। ওই দুষ্মন্ত সিং, যেটাকে বললাম দুষ্মন্ত সিং গৌতম, তার নামটাও চলে আসতে পারে, বা অন্য কোনো উপাধ্যায়,
আমি নামটা বলতে ভুলে গেছি, ওর নামটা ভুলে গেছি, কিষাম উপাধ্যায়, তিনিও কিন্তু আছেন ব্রাহ্মণ এবং গোটা দিল্লিতে তার কিন্তু একটা ভালো প্রভাব আছে এই হিন্দু কাস্টে, হিন্দুইজমের মধ্যে তার কিন্তু একটা, যেহেতু সে ব্রাহ্মণ কাস্ট থেকে বিলং করে সেই জন্য তারও একটা প্রভাব আছে। যাই হোক, দেখা যাক কী হচ্ছে। ততদিন আপনারা অপেক্ষা করুন, আমিও অপেক্ষা করছি। আর আমার টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী দিনে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন বিষয় নিয়ে। আজ আসি, নমস্কার।